দেখুন, আমার আপন ছোট ভাই মারা গিয়েছে। আমি এখন এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দিন। দেখুন, আইন সবার জন্যই সমান। আপনি চাইলে আর নিজের হাতে তুলে নিয়ে যেতে পারেন না। এভাবে কোনো ব্যক্তি লাশটাকে নিয়ে যেতে পারে না। এসবের দায়িত্ব শুধুমাত্র আমাদের। আমার ভাইকে যারা মেরেছে তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। এবার হয়েছে, আমি কখনোই মামলা করতে আসব না। আমি আমার ভাইকে দাফন করতে চাই, খুবই তাড়াতাড়ি। এই কথা বলার পরে আকাশ গাড়িতে উঠে পড়ল। আকাশ গাড়িতে উঠে পড়ার পরে এদিকে অ্যাম্বুলেন্সে করে আকাশের ছোট ভাই নাফিসের লাশটাকে নিয়ে যেতে লাগলো। বাড়িতে লাশটাকে নিয়ে আসার পরে সকল কার্যক্রম শেষ করে নাফিসকে দাফন করা হলো। আকাশ কবরের সামনে গিয়ে কান্না করতে শুরু করলো। আর সে সময় শিয়াম পেছন থেকে বলতে শুরু করলো, ভাই এবার উঠুন, কবরের সামনে এভাবে কান্না করাটা মানায় না। নাফিসের আত্মা কষ্ট পাবে। উঠুন ভাই, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাওয়া লাগবে। আকাশের লোকজন সকলেই আকাশকে নিয়ে গেল বাসায়। আকাশ বাসায় এসে চুপচাপ ঘুমিয়ে পড়ল। এই পৃথিবীতে আপন বলতে নাফিস ছাড়া আর কেউই ছিল না তার। মা বাবা এবং পুরো পরিবার একটা দুর্ঘটনায় মারা গেছে। সে দুর্ঘটনাটা অনেক লম্বা একটা কাহিনী। আকাশ বাসায় আসার পরে হাঁটতে হাঁটতে পুরো বাসাটা ঘুরে দেখতে লাগলো। সকল জায়গায় নাফিসের ছবি লাগানো। ছেলেটা একটু চঞ্চল প্রকৃতির ছিল, আকাশের থেকে সম্পূর্ণই আলাদা। ভার্সিটিতে পড়াশোনা করত। এসব লাইনে কখনোই যেত না নাফিস। তার ভাইকে একজন ভালো মানুষ হিসেবেই করে তুলতে চেয়েছিল, কিন্তু সেটা যে আর তার পূরণ হলো না। হঠাৎ করে আকাশের মোবাইলটা বেজে উঠল। আকাশ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন আকাশকে বলতে লাগলো, কিরে, কেমন লাগছে এখন? তুই মনে করেছিস তুই একাই বাংলাদেশের রাজত্ব করবি, আর কেউ রাজত্ব করতে পারবে না, আর কেউ সাহস পাবে না বাংলাদেশে প্রবেশ করার? দেখতে পারলে আমরা কি করতে পারি? এর চেয়ে বেশি সামনে আগাবি না। যদি সামনে আগাতে চেষ্টা করিস তাহলে একটা একটা করে লাশ পাবি। তোরা শেষ পর্যন্ত আমার ছোট ভাইটাকে মেরে ফেললি। আমার ছোট ভাই তোদের কাছে কি অন্যায় করেছিল? হ্যাঁ, তোদের সঙ্গে যত ঝামেলা ছিল সকল কিছু আমার সাথে। তোরা কেন আমার ভাইটাকে মারতে গেলি? শুধুমাত্র এই চেয়ারের জন্য? হ্যাঁ, আর এই ক্ষমতার জন্য এসব করলি তোরা? হ্যাঁ, এভাবে এক এক করে তোকে নিঃস্ব করে দিয়ে একেবারে তোকেও মেরে ফেলবো। কারণ তুই বেঁচে থাকলে আমরা কখনোই বাংলাদেশে প্রবেশ করতে পারবো না। তোদের সঙ্গে এখনো আমি ঠিক মতো কথা বলছি, এটাই তোদের অনেক বেশি ভাগ্য। না হলে তোদেরকে আমি কি করতাম সেটা আমি নিজেও জানি না। তবে যেটা করছিস অনেক অনেক খারাপ কাজ করেছিস। আমার ভাই তো আর কখনো ফিরে আসবে না। স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে হবে আমার। নিজের কাছের একটা মানুষ মারা গেলে কেমন লাগে এটা এখন বুঝতে পারছিস? তুই যখন আমার লোকগুলোকে ইচ্ছে মতো পিটাতি তখন আমার ঠিক এমনটাই লাগতো। অনেক দিন ধরেই তোর ভাই আমার টার্গেট ছিল, অবশেষে শেষ করে দিলাম। এখন প্রশাসন তোকে পেছন থেকে গুতাবে, আর আস্তে আস্তে আমি তোর সব কিছু কেড়ে নেব। আকাশ কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলো। সে কোনোভাবেই তার নিজের কষ্টটাকে চাপা রাখতে পারছে না। তখনই ড্রিঙ্কস করতে শুরু করলো। ড্রিঙ্কস করতে করতে সে অবস্থায় আকাশ ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা আকাশের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখতে পারলো শিয়াম এবং আরও তার কাছের কয়েকজন সোফায় বসে আছে। সে সোফায় ড্রিঙ্কস করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল। আকাশ ওদের সামনে বসে আছে। তখন শিয়াম বলতে লাগলো, ভাই এভাবে আপনি নিজেকে শেষ করে দেবেন? এটা তো আমরা মেনে নিতে পারছি না। আপনি আমাদেরকে কোনো কিছু বলছেন না কেন? এভাবে নিজেকে কি শেষ করে দেবেন? প্রতিশোধ নিতে হবে না? আমাদের ছোট ভাইকে যে মেরেছে তাকে আমরা নিজের হাতে শাস্তি দিব। এখনো সময় হয়নি। সময় হলে সেটা আমি নিজেই বলবো। এখন যদি কোনো কিছু করতে চাস তাহলে মানুষের ওপর অ্যাটাক করতে পারে। সাধারণ মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়ে যাবে।
আকাশ চোখ বন্ধ করে এই কথা বলল। কথা বলা শেষ করে সে সরাসরি ওয়াশরুমে চলে আসলো। এদিকে শিয়াম এবং বাকি লোকজনগুলো শুধু রাগে ফুসফুস করছে, কারণ তাদের একমাত্র ছোট ভাইকে ওরা মেরে ফেলেছে। শিয়াম ভাবতেই পারছে না এত রাগী একটা মানুষ কি করে এত শান্ত হয়ে গেল, কারণ আকাশের মতো রাগী মানুষ এই বাংলাদেশে হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে না। এরকম গম্ভীর টাইপের একজন মানুষ এতটা শান্ত হয়ে গেল, এখন তাদেরকেই শান্ত করে রাখছে। তাহলে কি আকাশের মনে অন্য কোনো প্ল্যান ঘোরাফেরা করছে? আকাশের জায়গায় অন্য কেউ হলে তো এখনই অ্যাটাক করতে যেত, কিন্তু আকাশ এসবের কোনো প্রতিক্রিয়া করছে না। আকাশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে রান্নাঘরে এসে রুটি আর জ্যাম খেতে শুরু করলো। তখন স্বাভাবিকভাবে শিয়ামকে বলতে লাগলো, কিরে, তোরা এত সকাল সকাল আমার বাসায় কেন এসেছিস? মনে হয় কোনো কিছু খেয়ে আসিসনি? মুখটা শুকনাও লাগছে। যা, রান্নাঘরে রুটি আর জ্যাম রাখা আছে, খেয়ে আয়। ভাই, ভাবি কল দিয়েছিল আপনাকে অনেকবার, কিন্তু আপনি তো ঘুমিয়ে গিয়েছিলেন। তারপরে না পেয়ে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করছিল। ভাবি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। ঠিক আছে, তোদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেই নীলার সঙ্গে কথা বলে নিচ্ছি। যা তোরা এখন, আর বিকেলবেলা আমি গোডাউনে আসবো। শিয়াম, জুবাইর আরো কয়েকজন সবাই মিলে আকাশের বাসা থেকে চলে গেল। শিয়াম, জুবাইর খুব ভালো করে বুঝতে পারলো আকাশের মনে অন্য কিছু চিন্তা ভাবনা করছে। খুব বড়সড় একটা প্ল্যান বানিয়েছে আকাশ, কারণ আকাশ সহজে ড্রিঙ্কস করে না। আকাশ খাবার খেয়ে সরাসরি বাইকে করে বেরিয়ে পড়ল, আর পার্কে আসার পরে সে নীলার নাম্বারে কল দিল। নীলা আকাশের নাম্বার থেকে কল আসার পরে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করার পরে আকাশ এপাশ থেকে বলতে লাগলো, আমি এখন পার্কে আছি, তুমি তাড়াতাড়ি করে পার্কে চলে আসো। 10 মিনিটের মধ্যে আসবে, দেরি করবে না। আমি সত্যি এতক্ষণ তোমার কলের অপেক্ষায় ছিলাম। আমি অনেকবার কল দিয়েছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি এখনই আসছি। এই বলে নীলা কল কেটে দিল। নীলা হলো একজন সাংবাদিক, সে একজন ক্রাইম রিপোর্টার। আকাশের সঙ্গে তার পরিচয় ভার্সিটি লাইফ থেকে। আকাশ এ পথে আসার অনেক কিছু সাপোর্ট করে এসেছে এই নীলা। নীলা কিছুক্ষণের মধ্যেই আকাশের কাছে চলে আসলো। আকাশকে নীলা দেখতে পারলো বেঞ্চের মধ্যে চুপচাপ বসে আছে। আকাশকে দেখে অনেক বেশি মনমরা লাগছে, কারণ তার যে ভাই মারা গেছে এটা নীলা খুব ভালো করেই কালকেই জেনেছে। নীলা এসে চুপচাপ আকাশের পাশে বসে পড়ল, আর তখন নীলা জিজ্ঞাসা করলো, এভাবে কি মন খারাপ করে থাকলে চলবে? দেখো, নিজেকে কষ্ট দিলে আর মন খারাপ করে থাকলে তো আর নাফিসের হত্যার বিচার পাবে না, তাই না? তোমার এখন নতুন প্ল্যান কি? সত্যি বলতে আমার এখন কোনো প্ল্যান নেই। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে নাফিস আর এই দুনিয়াতে নেই। আমি ভাবতে পারছি না, আমার মনে হচ্ছে সব কিছু স্বপ্ন, আর স্বপ্নটা ভেঙে গেলেই আমি সব কিছু আবার ফিরে পাবো। নাফিসকে ফিরে পাবো আমি। নাফিস যখন আমাকে বলবে, ভাইয়া ভার্সিটিতে যাচ্ছি, টাকা লাগবে, আবার বলবে, ভাইয়া তোমার বাইকের চাবিটা দাও। দেখো আকাশ, এভাবে ভেঙে পড়লে তো আর হবে না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তোমাকে তো আমি আজকে ধরে চিনি না, দীর্ঘ 4 বছর ধরে তোমার সঙ্গে আমার পরিচয়। তোমার ব্যাপারে সব কিছু আমি জানি, আমাকে কোনো কিছু বোঝাতে হবে না। কিন্তু এভাবে চুপ করে বসে থাকলে তো আর সামনে আগানো যাবে না, তাই না? ওরা আমাকে মেরে ফেলতো, আমার কোনো সমস্যা ছিল না। আমার ছোট ভাই তো এসবের মধ্যে নেই, আন্ডারওয়ার্ল্ডে থাকেনি। ও যেন মানুষের সেবা করতে পারে, আমি সেরকম বানাতে চেয়েছিলাম ওকে। আমার মা, বাবা, ছোট ভাই সবাইকে মেরে ফেলল, আমি এতিম হয়ে গেলাম। ভেবেছিলাম ছোট ভাইকে নিয়ে আর তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু আবারও যে সেই রক্তারক্তি করতে হবে। মা বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি যদি কোনো কিছু করতে চাই তাহলে আরও সমস্যা তৈরি হবে। আমি যদি নিজেকে সহ্য করে থেমে থাকি তাহলে ওরা হয়তো আর কোনো কিছু করবে না। তোমার ভুলটা হয়েছিল, তুমি সবকিছু ছেড়ে দিয়ে তুমি মানুষের কাছে গিয়ে মানুষের উপকার করা শুরু করে দিয়েছো। এখন মানুষ তোমাকে এমপি হিসেবে চাইছে। সামনে তোমার এমপি নির্বাচন। তুমি এই রাজনৈতিক পথে এসে অনেক বেশি ভুল করে ফেলেছো।
আকাশ, আমি তোমাকে কয়েকবার বলেছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছিলে মানুষের উপকার করতে হলে এটা ছাড়া আর কোনো পথ নেই। তুমি জেনে বুঝে সবকিছু ছেড়ে দিয়েছিলে আন্ডারওয়ার্ল্ডের। নীলা, আমি জানি আমি অনেক বেশি ভুল করে ফেলেছি, তবে আমি কথা দিচ্ছি ওদের সব কয়টাকে যদি আমি আমার নিজের হাতে শাস্তি না দিয়েছি, ওদেরকে যদি আমি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে না মেরেছি, আমার নাম আকাশ নয়। আমি আবারও আগের রূপে ফিরে যাব। আমি জানি তুমি কোনো অনৈতিক কাজ করবে না। আমার এটা বিশ্বাস আছে যে তোমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। তুমি মানুষের জন্য কাজ করছো, তোমার জয় হবেই। আর তুমি না থাকলে এই বাংলাদেশের অবস্থা কি হতো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে। আচ্ছা, এখন এসব কিছু বাদ দাও। আসলে এভাবে বসে থাকলে তো আর হবে না, আমাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। প্রতিশোধের আগুনে আমি ভেতরে ভেতরে কতটা যে পুড়ছি এটা শুধু আমিই বুঝি, তোমাকে বোঝাতে পারছি না। শোনো, হুমায়ুন এখন বর্তমানে ব্যাংকক রয়েছে, আর ব্যাংকক সেখানে গিয়ে সে টেররিস্ট গ্রুপের সঙ্গে জয়েন করেছে। টেররিস্ট গ্রুপের সঙ্গে জয়েন করে তার হাতকে শক্তিশালী করেছে। ওরা সবাই মিলে চায় বাংলাদেশকে বড়সড় একটা অ্যাটাক করার জন্য। বাংলাদেশ যেন আর কোনো সময় উঠে দাঁড়াতে না পারে, কারণ চীন সহ ইউরোপীয়রা এখন বাংলাদেশে আবারও আক্রমণ করতে চেষ্টা করছে। ওরা খুব ভালোভাবেই জানে যে আকাশের বিস্তার পুরো বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে অ্যাটাক করতে গেলে আকাশ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। এখানে আগে আকাশকে না মারতে পারলে ওরা কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, তাই এমনটা করেছে। এটা আমার গবেষণায় বলছে। আর ওরা যে এখন ব্যাংকক রয়েছে এটা নিশ্চিত, আর ওদের সঙ্গে চীন যুক্ত আছে। নীলা, বিশ্বাস করো, আমি এখন কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কোনো কিছুই আসছে না। আমার এখন কি প্রয়োজন তুমি বলে দাও। তুমি আমার চোখের দিকে তাকাও, একটা বার তাকাও, দেখো মানসিক শান্তিটা পাচ্ছ। আর আপাতত তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। তুমি এখন কয়েকদিন তোমার মতো থাকো, চুপচাপ থাকো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে সবকিছু। পরবর্তীতে আবার শুরু করবে না হয়। আকাশ নীলার কথায় কিছুটা ভরসা পায়। নীলা আকাশকে অনেকভাবে বোঝাতে লাগলো, সান্ত্বনা দিতে লাগলো। এমন একটা পরিস্থিতিতে আকাশ আছে, এমন সময় যদি নীলা তাকে মানসিক শান্তিটা না দেয় তাহলে আকাশ যে কোনো কিছু করতে পারে। কারণ আকাশ অনেকটা রাগী আর গম্ভীর স্বভাবের একজন মানুষ। দেখতে দেখতে পার হয়ে গেল 1 মাস সময়। আকাশ এখন আগের মতোই সুস্থ স্বাভাবিক রয়েছে। এই একটা মাসে নীলা একটুর জন্য আকাশকে অন্যদিকে মন ফেরাতে দেয়নি। সবসময় শুধু তাকে ব্যস্ত রেখেছে, তার সঙ্গে কথা বলার জন্য। আকাশের কারণে খুব কাটাতে উঠে গেছে সবকিছু। আকাশ আগের রূপে ফিরে আসলো। আকাশ একদিন বিকেলবেলা গোডাউনে আসলো, আর গোডাউনে আসার পরে শিয়াম একটা ল্যাপটপ নিয়ে এসে আকাশকে দিল। আকাশকে দেওয়ার পরে আকাশ ল্যাপটপ দেখতে পারলো। কি বলছিস তুই? এখন আবার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করানো হবে? কিন্তু এটা তো কখনোই করানো যাবে না। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এখানে প্রায় অনেক স্কুল কলেজে অনুষ্ঠান হবে। ভাই, সেজন্যই ওরা এই দিনটা সিলেক্ট করেছে। ওরা খুব ভালো করেই জানে 26শে মার্চ প্রতিটি স্কুলে কলেজে বড় করে অনুষ্ঠান করা হয়। তাই ঢাকায় যে কয়টা স্কুল কলেজ আছে সকল লিস্টে আপনার কাছে দিয়েছে। আর এদের মধ্যে মাত্র 5টা জায়গায় অনেক বড় করে অনুষ্ঠান হবে, সেখানে এমপি মন্ত্রীরাও থাকবে। শোন, এই 5টা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু অনেক কিছু হতে পারে, আর এখানে প্রায় মানুষ হবে অনেক, যেটা হিসেবের বাইরে। তাই এখানে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে? আমি কমিশনারের সঙ্গে আলোচনা করে আসতেছি, তোরা সব কিছুর ব্যবস্থা কর। আর জুবায়ের, তুই আমার সঙ্গে আয়। সিয়াম, তুই এদিকটা দেখ।
এই কথা বলে আকাশ গাড়িতে উঠে পড়ল। এদিকে জুবাইর সে ড্রাইভিং করতে করতে কমিশনারের অফিসে চলে আসলো ডিপার্টমেন্টে। সরাসরি আকাশকে দেখে সবাই সালাম দিতে লাগলো। আকাশ অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করলো। আকাশকে এখানে ঢুকতেই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আকাশ দেখতে পারলো কমিশনার কিছু অফিসারদের নিয়ে মিটিং করছে। মিটিংয়ের মধ্যেই কমিশনার বক্তব্য দিচ্ছে। আকাশকে দেখে এমন সময় কমিশনার বক্তব্য দেওয়া থামিয়ে দিল। তারপর আকাশ গিয়ে কমিশনারের পাশেই বসে পড়ল। আর সে সময় কমিশনার বলতে লাগলো, আকাশ, তুমি হুট করে এভাবে ডিপার্টমেন্টের ভিতর মিটিং রুমে আসতে পারো না? এখানে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি কি করব না করব এটা আপনার কাছে আমার জানতে হবে না। শুনুন, আইন আমি আপনার থেকেও অনেক বেশি ভালো জানি। আমার পুরো পরিবারকে হুমায়ুন এবং তার টেরোরিস্ট গ্রুপ মিলে হত্যা করেছে। আপনারা তার কি করেছেন? হ্যাঁ, কোনো কিছু করতে পারেননি। আর আপনারা কি ভেবেছেন আমি এভাবে মুখ বুজে বসে থাকব? কখনোই না। আমার ভিতরে কি চলছে সেটা একমাত্র আমিই জানি। আচ্ছা, এখন যে কাজের জন্য আপনার কাছে এসেছি শুনুন তাহলে। 26শে মার্চ ঢাকায় মোট 5টি স্কুল এবং কলেজে বড় বড় করে অনুষ্ঠান পালন করা হবে। সেখানে অনেক মানুষ আসবে। আমার ধারণা মতে এখানে বোম ব্লাস্ট হতে পারে। কিভাবে সম্ভব? এতগুলো মানুষকে প্রোটোকল দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ অলরেডি অনুষ্ঠানের কথা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আর মাত্র 2 দিন বাকি আছে। 2 দিনের মধ্যে কি সম্ভব এত প্রোটোকল দেওয়া? এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আর ওরা শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই প্ল্যান করেছে। তাই আপনাদেরকে আমি কোনো কিছু করতে বলছি না। আপনারা পারবেন না। আমার ছেলেরা গিয়ে সমস্ত কিছু করবে। দেখো, শুধুমাত্র তোমার জন্য বাংলাদেশের মানুষের ওপর এখন কতটা সমস্যা হচ্ছে। তুমি কি এসব ছেড়ে দিবে কিনা সেটা বলো। আমি তোমাকে আর ছাড় দিতে পারবো না। এভাবে তুমি অনেক ছাড় পেয়ে গেছো। এভাবে তো আর সহ্য করা যায় না, কারণ দেশের আইন কানুন বলতেও তো কোনো কিছু আছে। তুমি না মানো কোনো আইন, না মানো কোনো শাসন, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তোমার কারণে মানুষের উপর বিপদ নেমে আসবে। এটাকে আমি সহ্য করবো মনে করেছো? এত বড় বড় কথা বলবেন না। আমার সামনে গলা নামিয়ে কথা বলবেন। আমি না থাকলে তোদের মতো সব কয়টাকে খেয়ে হুমায়ুন পায়ের নিচে রেখে যেত। এটা তো গণতান্ত্রিক দেশ। এটা আর গণতান্ত্রিক থাকতো না। হুমায়ুন থাকতো এদেশের বস। তার কথায় সমস্ত কিছু চলত। যদি এই দেশে একবার প্রবেশ করতে পারে কি করবে? আর সাথে তো চীন আছে। এই 3টা গ্রুপ এখন একসঙ্গে হয়েছে আর বাংলাদেশটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আপনারা টেরও পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে ওরা তোমার কারণে বাংলাদেশে আসার সাহস পাচ্ছে না, কিন্তু আমি তো একজন আইনের লোক। আমি কি করে তোমাকে এভাবে সহযোগিতা করতে পারি? আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি মানুষের এখন আমাদের উপর থেকে আস্থা কমে গেছে। আমাদের থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তোমাকে, তোমার লোকজনকে। এভাবে যে পুলিশের মান নষ্ট হচ্ছে সেটা তো তুমি ভালো করেই বুঝতে পারছো। এখন এসব ছাড়া কোনো কিছু করার নেই। কারণ এখন যদি মান সম্মান আটকাতে চান তাহলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি যা করছি আমাকেই করতে দিন। আমার কাজে কোনো বাধা দিতে আসবেন না। আমি তাদেরকেই মারি যাদেরকে মারার ক্ষমতা আপনার কেন গোটা বাংলাদেশের পুলিশের ডিপার্টমেন্টের নেই। কমিশনার স্যার, আকাশ কিন্তু আসলেই সত্যি কথা বলেছে। আমরা এখন আকাশকে সহযোগিতা করতে পারি। এছাড়া আমাদের কাছে কোনো কিছু করার নেই। কারণ এভাবে মানুষ মারা গেলে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। দেশ অনেকটাই পিছিয়ে যাবে। এসব কথা শুনলে আরও বিভিন্ন দেশ আমাদেরকে অ্যাটাক করার জন্য পথ খুঁজবে। তখন আমরা কি করব? তখন পুলিশ, সেনাবাহিনী এসব দিয়ে কোনো কিছুই কাজ হবে না। ঠিক আছে আকাশ, আমি তোমাকে নিয়ে এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছি। দেখি রাষ্ট্রপতি এখন কি বলে। এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই, কারণ ওনার অর্ডার ছাড়া তো আমি কিছু করতে পারবো না। আপনার কোনো কিছু করতে হবে না। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন। অন্য কেউ আসার কোনো প্রয়োজন নেই। কোনো সিকিউরিটি আসবে না, কোনো পুলিশ আসবে না কমিশনারের সঙ্গে। আকাশ কমিশনারকে নিয়ে গাড়িতে করে রাষ্ট্রপতির বাসার সামনে চলে আসলো। রাষ্ট্রপতির বাসার সামনে এসে আকাশকে দেখে সবাই ভিতরে প্রবেশ করতে দিল। ভেতরে প্রবেশ করার পরে রাষ্ট্রপতি বাগানে বসেছিলেন। আর সেখানে আকাশকে দেখে রাষ্ট্রপতি নিজেই দাঁড়িয়ে গেলেন। আকাশের ক্ষমতা কতটুকু এটা রাষ্ট্রপতি নিজেই ভালো করে জানেন। ওরা 3 জন বসে পড়লো তাদের জায়গা মতো। তখন আকাশ বলতে লাগলো, স্যার, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি।
26শে মার্চ ঢাকার বিভিন্ন স্কুলে অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানগুলোর মধ্যে 5টি বড় বড় স্কুলে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। এমনকি আপনি যে প্রধান অতিথি হয়ে যাবেন এই নামের কলেজে, ওখানেও বোম ব্লাস্ট হতে পারে। আর মূলত এটার সম্পূর্ণ প্ল্যান চীন এবং টেররিস্ট গ্রুপ মিলে এসব প্ল্যান করেছে। আকাশ, তুমি কি বলছো? আসলে আমি বিশ্বাস করতে পারছি না। এখানে যদি বোম ব্লাস্ট হয় তাহলে তো লাখ লাখ মানুষ মারা যাবে। কারণ আমি যাব, উপস্থিত অনেক মানুষ আসবে। আমি এসব নিয়ে আর ভাবতে পারছি না। তোমার যেটা করার সেটাই তুমি করো। শুধুমাত্র যে 5টি জায়গায় বোম ব্লাস্ট হতে পারে এমন কোনো কথা নয়। এছাড়াও ছোট ছোট অনুষ্ঠানের মধ্যেও বোম ব্লাস্ট হতে পারে, যে কোনোভাবে। তাই আমার নতুন একটা প্ল্যান আছে। সেই প্ল্যান মোতাবেক কাজ করতে পারলে ওরা হয়তো কোনো কিছু করতে পারবে না। তোমার কি প্ল্যান সেটা আমি জানি না, তবে তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি একমাত্র জানি, তুমি না থাকলে এই বাংলাদেশের কি অবস্থা হতো। আর যতটুকু শুনেছি হুমায়ুন নাকি ওদের সাথে হাত মিলিয়েছে আর বাংলাদেশেরই ক্ষতি করার চেষ্টা করছে। তাই তোমার যেটাই ভালো মনে হয় তুমি সেটাই করবে। যদিও আকাশের কোনো সহায়তার প্রয়োজন নেই, আকাশ একাই 100। আকাশের উপর আমার বিশ্বাস রয়েছে, কারণ এখন আইনের দিক দিয়ে কিছু করতে গেলে আমরা সব কিছুই হারাবো। তাই যা করার আকাশে করবে। আকাশ, তোমার যা যা প্রয়োজন লাগে আমাকে বলতে পারো। ঠিক আছে, আমি আমার প্ল্যান মতো কাজ করতে থাকি। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো পুলিশের পোশাকে দাঁড়িয়ে আমার ছেলেরা সেখানে থাকবে। আর কোনো কিছু বলবো না, কারণ প্ল্যান বলে দিলে কিছুটা সমস্যাও হতে পারে। ঠিক আছে কমিশনার, তুমি এখন যেতে পারো। আর তোমাকে আমি যেটা বলেছি সেটা তুমি করবে। বিদ্যুৎক্ষণ কোনো কিছু করবে না, আর যা করবে আকাশকে জিজ্ঞেস করে করবে। এই কথা বলার পরে কমিশনার সাহেব সেখান থেকে চলে গেল। কমিশনার সোজা তার বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে তার রুমের দরজা বন্ধ করে একটা নাম্বারে কল দিল, আর ফোনটা রিসিভ করলো হুমায়ুন। হুমায়ুন তখন বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কল দিয়েছেন কেন? আর কি খবর তাড়াতাড়ি বলুন, আমি কিন্তু এতটা রিস্ক নিতে চাচ্ছি না। আকাশ এখন নতুন কি প্ল্যান করেছে? আকাশের লোকজন পুলিশের পোশাক পরে পাহারা দেবে। আর বুঝতেই তো পারছো আকাশের লোকজন কতটা তৎপর। একটা কমান্ডো স্টাইলে ট্রেনিং করে এসেছে, প্রতিটা ছেলে কমান্ডো ট্রেনিং করা। তাই কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা খুব ভালো করে বুঝতে পারছো। আর ওর প্ল্যান সম্পর্কে আমি জানি না, আমাকে আগেই বের করে দিয়েছে রাষ্ট্রপতি নিজে, সাইফুল। ও আচ্ছা, তাহলে মনে হয় প্ল্যান খুবই ইউনিক করেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আকাশের সঙ্গে লেগে থাকো। আর কোনো কিছু জানতে পারলে আমাকে জানাবে। একটা মানুষের যেন বেঁচে থাকতে না পারে। ওই 5টা সম্মেলনের ভিতরে তুমি তোমার লোকজনকে দিয়ে বোম ভিতরে রাখবে, আর আমি আগের দিন রাতে বোম তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি জায়গা মতো সেট করে দেবে, যেন একটা মানুষ বেঁচে থাকতে না পারে। আমি আতঙ্ক ছড়িয়ে দিতে চাই। আমি এটা মানুষকে বোঝাতে চাই আমি একা মানুষ কি করতে পারি। ঠিক আছে, তাহলে এখন রাখলাম। আর আমি কল না দেওয়া পর্যন্ত তুমি আর আমাকে কল দেবে না, কারণ অনেক সমস্যা হতে পারে। যদি আকাশ জানতে পারে তাহলে ও নিজে আমাকে মেরে ফেলবে। এদিকে মেয়েরা তখন বাসায় ছিল না। নীলার বাবা হলো কমিশনার। নীলা তখন তার রুম থেকে বের হয়েছিল পানি খাওয়ার জন্য। আর নীলা যখনই পানি খেতে তার রুমের দিকে যাবে, তখনই দেখতে পারলো তার বাবা কারোর সঙ্গে হয়তো কথা বলছে। নীলা আড়াল থেকে সব কথা শুনে ফেললো। নীলা কথাগুলো শুনে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না, কারণ তার জন্মদাতা পিতা এতটা নিচু প্রকৃতির সেটা নীলা আগে জানতো না। আর এই কারণেই তাহলে আকাশের আজকে এই অবস্থা। নীলা তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করার পরে আকাশকে একটা টেক্সট করলো, কিন্তু কোনো রিপ্লাই নাই। আর নীলাও খুব ভালো করে বুঝতে পারছে আকাশ এখন অনেকটা ব্যস্ত সময় পার করছে। নীলা আকাশের নাম্বারে কল দিল, আর আকাশের নাম্বার 2টা কল হওয়ার পরে আকাশ ফোনটা কেটে দিল। আর কেটে দেওয়ার পরে যখনই আকাশ এদিকে মেসেজ দেখতে পারলো, তখন মেসেজটা দেখার পরে কিছুটা অন্যরকম হলো। নীলা আকাশকে বলছে, আকাশ, অনেক বড় ঘটনা ঘটে গেছে। তোমার কি সময় হবে আমার সঙ্গে কথা বলার? আমি যে কথাগুলো বলবো সেটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আকাশ ব্যস্ত থাকায় এই মেসেজের কোনো রিপ্লাই দিতে পারল না। আকাশ এভাবেই কাজ করতে করতে পার করে দিল 2 দিন। আজকে সকাল থেকেই আকাশের লোকজন পাহারা দিতে শুরু করেছে। আকাশও সিসি ক্যামেরায় সকল কিছু দেখতে লাগলো তার গোডাউনের একটা রুমে বসে। আর হঠাৎ করেই বাহিরে একটা গাড়ির আওয়াজ শব্দ পেল আকাশ। আকাশ উঠে সামনে তাকাতেই দেখতে পারল বাহিরে নীলা এসেছে। আকাশ সেদিকে আর কোনো লক্ষ্য না করে সিসি ক্যামেরার সামনে বসে পড়ল। কোথায় কি হচ্ছে সেটা তার 1 সেকেন্ডের জন্য মিস করা যাবে না। নীলা এসে আকাশের কাছে তাড়াহুড়ো করে বলতে লাগলো, আজ 2 দিন ধরে তোমার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো না। আকাশ, তুমি জানো আমি তোমাকে কত বড় একটা কথা শোনাতে চেয়েছিলাম। দেখো, একটু ভুলের জন্য যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, তাই এখন তোমার কথাটা আমি শুনতে পারছি না। তুমি আমার সঙ্গে সিসি ক্যামেরায় মনোযোগ দাও। আমি 2 দিন নাওয়া খাওয়া ছেড়ে এসব কাজ করছি, প্ল্যান মোতাবেক সকল কিছু সাজিয়েছি। যদি তোমার নিজের মানুষই তোমার সঙ্গে বেইমানি করে, তাহলে এত কষ্ট করে তোমার কি লাভ হলো বলো? আমি এই 2 দিন তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমি বাসা থেকে বের হতে পারিনি আমার বাবার জন্য। আমি এখনো বিশ্বাস করতে পারছি না উনি আমার বাবা নয়। উনি যদি আমার বাবা থাকতো তাহলে এরকম বলতো না। আকাশ, আমার বাবাকে কোনো না কোনোভাবে কিডন্যাপ করা হয়েছে, আর যে এখন আমার পাশে আছে সেটা হলো নকল। আমার বাবার মুখোশ পরে আছে। আমি সকল প্রমাণ পেয়েছি আজকে সকালে। এই যে দেখো, আমি লুকিয়ে ভিডিও করেছি। আকাশ তখন নীলার কথা শুনে নীলার কাছ থেকে তার মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখলো। ভিডিওটার মাঝে দেখা যাচ্ছে একজন লোক নীলার বাবার মুখোশ পরে নিল, যাকে দেখতে পুরো ওই আসল কমিশনারের মতোই দেখা যাচ্ছে, কোনো পার্থক্য নেই। আকাশ এটা দেখার পরে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরেই হঠাৎ করেই সিসি ক্যামেরার মধ্যে তাকে দেখতে পারল একটি কলেজে বোম ব্লাস্ট হয়েছে। ভাগ্য ভালো ছিল রাষ্ট্রপতি এখনো সেখানে পৌঁছয়নি। বোম ব্লাস্টের মাঝে মানুষজন ছোটাছুটি করছে, যে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। একের পর এক সেখানেই মাঠের মধ্যে বোম ব্লাস্ট হচ্ছে, আর প্রায় 1000 খানেক লোক সেখানে স্পট ডেড। আকাশ এগুলো দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আর তখনই শিয়াম তার মোবাইলে কল দিল। শিয়াম কল দিয়ে আকাশকে বলতে লাগলো, ভাই, অলরেডি সর্বনাশ হয়ে গেছে। অলরেডি 1000 মানুষ স্পট ডেড। আপনি তো সিসি ক্যামেরা নিশ্চয়ই দেখতে পেরেছেন। ভাই, আমি নিজেই ডান হাতে নিয়ে পালিয়েছি। আমি যতগুলো মানুষকে সেভ করতে পেরেছি মাত্র 4-5 জন হবে, 4-5টা শিশু। ভাই, যে যেদিকে পড়েছে আতঙ্কে পালিয়ে যাচ্ছে। ভাই, অনেক শিশু মারা গেছে। ভাই, আমি আর কোনো কিছু বলতে পারছি না। আকাশ তখন কোনো কিছু না বলে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে নীলার দিকে তাকায়। নীলা তখন আকাশকে বলতে লাগলো, দেখো, এটা একটা রিমোট কন্ট্রোলের মধ্যে মনে হয় কাজ করছে। রিমোট কন্ট্রোল অন্য কারো কাছে নয়, আমার নকল বাবা কমিশনারের কাছেই আছে। এখন এটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওর কাছ থেকে রিমোট নিতে হবে। রিমোট নিয়ে সকল কিছু বন্ধ করতে হবে। যে ক্ষতি হয়ে গেছে সেটা তো আর নিয়ে বসে থাকলে চলবে না। আর যেন ক্ষতি না হয় সেটাই এখন ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আকাশ নীলাকে নিয়ে গাড়িতে করে রওনা দিল। কমিশনার তার দায়িত্ব পালন করছে অন্য একটা স্কুলের সামনে। আকাশ তাড়াতাড়ি করে কমিশনারের কাছে আসলো। কমিশনারের কাছে আসার পরে দেখতে পারলো কমিশনার মোবাইলে কারোর সঙ্গে যেন কথা বলছে তারা। আকাশ তাড়াতাড়ি করে কমিশনারের কাছে এসে কমিশনারের হাত থেকে মোবাইলটা নিয়ে তার পকেটে রেখে দিল। তারপর সবার সামনে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে তখন কমিশনার নাটক করে বলতে লাগলো, ভাই, আপনি এভাবে আমাকে মারছেন কেন? আমি তো কোনো কিছু করিনি। আপনি শুধু শুধু আমাকে কেন মারছেন? আমি তো এখন ডিউটি করছি, আর ওদিকের খবরটা বেশি ভালো নয়। এত সুন্দর করে তুই অভিনয় করতে পারিস। তোর অভিনয় দেখে তো আমি তোর নিজেই ফ্যান হয়ে গেলাম, কারণ তোর মতো অভিনয় অন্য কেউ করতে পারে না। বুঝতে পেরেছিস? আপনি কি বলছেন? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কিসের অভিনয় করছি আর কিসের ফ্যান হয়ে গেছেন? আপনি আমাকে সবকিছু খুলে বলুন। এখন তো তোকে সবকিছু আমার খুলে বলতে হবে, এটাই স্বাভাবিক। জুবাইর, তাড়াতাড়ি করে এটাকে গাড়িতে তোল।
এটাকে এখানে কোনো কিছু করা যাবে না। নীলা, তুমিও গাড়িতে ওঠো। এই কথা বলার পরে আকাশ যথারীতি সবাইকে নিয়ে গাড়িতে তুলে ফেলল। জুবাইর ধাক্কা দিতে দিতে ওই কমিশনারকে গাড়িতে তুলল। তারপর গাড়িটা সোজা গোডাউনের মধ্যে চলে আসলো। গোডাউনের মধ্যে আসার পরে কমিশনারকে ধাক্কা দিতে দিতে একটা রুমের মধ্যে নিয়ে আসলো। এখানে সবাই এসেছে, নীলা এসে চেয়ারের মধ্যে বসে আছে। আকাশ চেয়ার নিয়ে ওই নকল কমিশনারের সামনে বসে পড়ল। তারপর আকাশ জিজ্ঞাসা করলো, তুই এত বড় অভিনয় করতে জানিস সেটা সত্যিই আমি জানতাম না। কারণ হচ্ছে তুই নীলার নকল বাবা, আর নীলার আসল বাবাকে তুই কোথায় রেখেছিস সত্যি করে বল। আর না হলে কিন্তু তোর কি অবস্থা করব সেটা কিন্তু আর এখন বলতে পারছি না। ওদের সবাইকে বের করে দিয়ে তোকে আমি ঝুলিয়ে পিটাবো কিন্তু। ভাই, আমাকে মাফ করে দিন, আমি এসব কোনো কিছুই করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই আমার বাবাকে কি করেছিস সত্যি করে বল, না হলে কিন্তু তোকে আমি কি করব নিজেও বুঝতে পারছি না। আমার বাবা কোথায় আছে বল। দেখ, এভাবে কিন্তু চুপ করে থাকবি না, আমাকে একদম রাগাবি না। তাই আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, সব কিছু বলে দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে আমাকে হুমায়ুন ছদ্মবেশে ওর কাছে পাঠিয়েছিল। হুমায়ুন খুব ভালো করেই জানে যে নীলার সঙ্গে তোর সম্পর্ক আছে, এ কারণে নীলার বাবাকে কিডন্যাপ করে নেয়। আর নীলার বাবার জায়গায় আমাকে পাঠিয়েছে, আমাকে অভিনয় চালিয়ে যেতে বলেছে। আমি অভিনয় করতে করতে সমস্ত তথ্যগুলো নিয়ে হুমায়ুনের কাছে দিতাম। তোর সমস্ত তথ্য আমি হুমায়ুনকে দিতাম সবসময়, এমনকি কাল রাতে যে প্লেনের মধ্যে আমি ছিলাম এগুলো জানার জন্য। তারপর আমি ওকে সবকিছু বলে দিয়েছি, আর সে আমাকে প্রতি মাসে টাকা দেয়। সব কিছু বুঝতে পারলাম। তা তোর কি মনের মাঝে একটু ভয় কাজ করেনি যে আমি যদি একবার জানতে পারি তাহলে আমি তোর কি অবস্থা করব? হ্যাঁ, আমার ব্যাপারে তো নতুন করে কোনো কিছু বলে দিতে হবে না তোকে। আমার ব্যাপারে তো সব কিছু তুই ভালো করেই জানিস। তোর কি মনের মধ্যে একটু ভয় কাজ করেনি? আসলে ভাই, আমি লোভে পড়ে গিয়েছিলাম, লোভে পড়ে আমি এসব কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দেবেন। আমি আর কখনোই এমন করব না। আমি আসলে অনেক টাকার লোভে পড়ে এসব কাজ করে ফেলেছি, আর ও আমাকে মাস শেষে মোটা অঙ্কের টাকা দিত। তুই এক আকাশ পরিমাণ অন্যায় করে ফেলেছিস, যেটা হলো ক্ষমার অযোগ্য। নীলা, তুমি এখান থেকে বের হয়ে যাও। জুবাইর, নীলাকে নিয়ে এখান থেকে যা। এই কথা বলার পরে জুবাইর নীলাকে নিয়ে সেই রুম থেকে বের হয়ে গেল। তারা রুম থেকে বের হয়ে যাওয়ার পরে রুমের দরজাটা ব্লক করে দিয়ে নকল কমিশনারের সামনে আসলো। সামনে আসার পরে কোনো কথা না বলে ফিঙ্গার কাটিং দিয়ে তার আঙ্গুল কেটে ফেললো। আর ওই নকল কমিশনারের আঙ্গুল কেটে ফেলার পরেও চিৎকার দিতে লাগলো। আর বাহিরে থেকে জুবাইর এবং নীলা ওর চিৎকারের শব্দ শুনছে। আকাশ তার পকেট থেকে রিমোট বের করলো। রিমোট বের করার পরে সকল জায়গার বোমগুলো ডিঅ্যাক্টিভ করলো এবং শিয়ামকে কল দিয়ে বলল বোম ডিসপোজাল ইউনিটকে আরও তাড়াতাড়ি কাজ করার জন্য, বোমগুলো যেন খুঁজে বের করতে পারে। ওদিকে আকাশের কথায় শিয়াম তাড়াতাড়ি করে খবর দেয়, আর কিছুক্ষণের মধ্যেই বোম ডিসপোজাল ইউনিট চলে আসে অনুষ্ঠানের মধ্যে। সেখানে তাদের কাজ শুরু করা যায়, কারণ কাজটা যে আকাশ দিয়েছে। আকাশের কথাটা অমান্য করলে যে কি হবে সেটা খুব ভালো করেই জানে। তাছাড়া এটা মানুষের উপকারের জন্যেই করা হচ্ছে, না হলে মানুষগুলো আতঙ্কে শেষ হয়ে যাবে এমনিতেই। এদিকে আকাশ নিজেই তার ব্যান্ডেজ করে নিল, আর ব্যান্ডেজ করে দেওয়ার পরে সামনে আবারও চেয়ারে বসে বলতে লাগলো, এখন বল, তুই মেয়েগুলোকে কোথায় রেখেছিস? এই যে প্রতিদিন মেয়েগুলোকে কিডন্যাপ করিস, তোর কোথায় কিডন্যাপিংগুলো হয় এবং ওগুলোকে কোথায় পাঠাস সেটা সত্যি করে বল। নীলার বাবাকে কোথায় পাওয়া যাবে? ওকে কোথায় রেখেছিস? আমি মেয়েদের কিডন্যাপ করে জঙ্গল বাড়িতে রেখে দেই। ওই জঙ্গল বাড়ি থেকে প্রতি সপ্তাহে ট্রাকে করে ইন্ডিয়াতে পাচার করে দেয়, আর ইন্ডিয়া থেকে নির্ঝর এগুলো রিসিভ করে সোজা ব্যাংকক পাঠিয়ে দেয় হুমায়ুনের কাছে। আর নীলার বাবা কোথায় আছে সেটা আমি এখন জানি না। তুই সব কিছুই জানিস। তুই সব কিছু না জানলে তোকে এইখানে পর্যন্ত এত দায়িত্ব দেওয়া হতো না। তুই সব কিছু জানিস। হুমায়ুন এখন কোথায় আছে, কোন জায়গাতে আছে, আর নীলার বাবা কোথায় আছে, সব কিছু বল, না হলে আর একটা আঙুল কিন্তু কাটা যাবে এখনই। ভাই ভাই ভাই, প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না, আমি সব কিছুই বলেছি। নীলার বাবা এখন ব্যাংকক রয়েছে হুমায়ুনের সঙ্গে,
আমি যত অপকর্ম করেছি সবগুলো জঙ্গল বাড়িতে এই ঠিকানায়। ওখানে এখন বর্তমানে 50টার উপরে মেয়ে রাখা আছে। এগুলো নির্ঝর গাড়ি পাঠাবে, আর গাড়িতে করে ইন্ডিয়াতে নিয়ে যাবে, বর্ডার ক্রস করবে। গাড়িগুলো প্রশাসনের এখানে বলা আছে, তাই কোনো সমস্যা করবে না ওরা। এছাড়া আমি আর কোনো কিছুই জানি না। আমি যেটা জানি সেটা তো আমি সবকিছু বলে দিলাম। ওকে, ঠিক আছে। এছাড়া আমার তোর কাছ থেকে জানার কোনো ইচ্ছা নেই। এখন হুমায়ুনকে ফোন করবি, আর হুমায়ুনকে ফোন করে বলবি এদিকে অনেক সমস্যা হয়ে গিয়েছে, কাজগুলো সঠিকভাবে হয়েছে। এখন হুমায়ুনকে বলবি দেশে আর ফেরার জন্য। আমি যাই কিছু বলি না কেন, ও দেশে ফিরবে না। ওর যখন সময় হবে তখন দেশে ফিরবে। আমার কথায় কোনো কিছু করবে না সে। বলতে না বলতেই কমিশনারের পকেট থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা আকাশ নিয়ে দেখতে পারল হুমায়ুন কল দিয়েছে তাকে। হুমায়ুন কল দেওয়ার পরে আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করে যথারীতি কমিশনারের কাছে দিল। আর কমিশনারের কাছে দেওয়ার পরে কমিশনার ফোনটা নিয়ে বলতে লাগলো, শোন, কালকে ভার্সিটিতে যাবে। ভার্সিটিতে যাওয়ার পর ওখানে তোর সঙ্গে একজন লোক দেখা করবে। সে তোকে কিছু মালামাল দেবে, আর সেগুলো প্রতিটা ভার্সিটিতে সরিয়ে দিবি। কয়েকটা নতুন আইটেম দিবে, সেগুলোকে নিয়ে জঙ্গলে বাড়িতে রেখে দিবি। আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবো। ভাই ভার্সিটিতে কি আমার সঙ্গে দেখা করবে? তার পরিচয় না পেলে আমি তার সঙ্গে কিভাবে দেখা করব? শুধুমাত্র ভার্সিটিতে গিয়ে কেন দেখা করব? চাইলে তো জঙ্গল বাড়িতেই সবকিছু নিয়ে আসতে পারে। এখানে সমস্যা আছে। দেশের মধ্যে এত আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, এখন কোনোভাবেই ওই জঙ্গল বাড়িতেও যাবে না। ওর সমস্যা আছে, ওর আড়াল থেকে আমার সঙ্গে কাজ করে, তাই ওখানে যাওয়াটা তার জন্য নিরাপদ হবে না। আকাশের লোকজন চারদিকে ঘিরে রেখেছে সবকিছু, তাই খুবই সাবধানে চলাফেরা করতে হবে। এজন্য বলছি, তুই কালকে ভার্সিটিতে যাবি। এখানে কাউকে খোঁজার জন্য অ্যারেস্ট করতে এসেছিস, এই কথা বলে প্রিন্সিপালের রুমে প্রবেশ করবি, তাহলেই হবে। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। বা এদিকে সবকিছু সুন্দরভাবে চলছে। আপনি কয়েকদিনের মধ্যে কি দেশে ফিরবেন? আমি সবাইকে নিয়ে ঠিক 17 তারিখ রাতে ফিরেব দেশে। সেদিন হবে এই আকাশের শেষ দিন। মানুষগুলোকে প্রথমে আতঙ্কে রাখবো, একটা মানুষের যেন বেঁচে থাকতে না পারে, আর আকাশের লোকজন যেন দম ছাড়ার টাইম না পায়। ভাই দেশের মধ্যেই এমনিতে আতঙ্ক বিরাজ করছে, তাই মানুষজন এমনিতেই আপনাকে অনেক বেশি ভয় পাচ্ছে। এখন লোকজন বের হবে কিনা সেটা তো জানা নেই। আর এই মুহূর্তে আমরা ড্রাগসের ব্যবসাটা কি করে চালাবো, আর কিডন্যাপিংটা কিভাবে করব? মানুষ আবারও কালকে থেকে রাস্তায় বের হয়ে যাবে। কারণ আছে, কারণ আকাশ যদি মানুষকে আশ্বাস দেয় যে আমি আপনাদের পাশে আসি, তাহলে মানুষ আকাশকে বিশ্বাস করেই বের হয়ে পড়বে। আকাশকে কোনোভাবেই ভোলা চলবে না। আকাশ অনেক কিছুই করতে পারে, ওর প্রতিটা রক্তের শিরায় শিরায় আমি খুব ভালো করেই চিনি। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আপনি 17 তারিখ দেশে ফিরবেন, আমি সবকিছু এদিকে ব্যবস্থা করে রাখি। দেখা করে সমস্ত ভার্সিটিতে মালামালগুলো সঠিকভাবে পৌঁছে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। সপ্তাহের সেই থেকে আমি আরেকটা চালান পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। অলরেডি আমার কাছে 50 জন রয়েছে। হুমায়ুন এই কথা বলার পরে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ হাত থেকে ফোনটা নিয়ে নিল। আকাশ ফোনটা নেওয়ার পরে সে কমিশনারের দিকে তাকিয়ে রইল। কত বড় প্ল্যান বানিয়েছে তারা। তবে কালকে যে ভার্সিটিতে কোনো কিছু একটা হবে সেটা খুব ভালো করে বুঝতে পারছে। আকাশ অনেক চিন্তা করার পরে হুমায়ুনকে বলতে লাগলো, তুই কালকে ভার্সিটিতে যাবি। ভার্সিটিতে গিয়ে যেভাবে বলে সেভাবেই কাজগুলো করবে। আমার লোক তোকে সব সময় ফলো করবে। তুই কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস, সেখানেই তুই মারা যাবে। আমার লোকেরা তোকে মেরে ফেলবে। ভার্সিটিতে গিয়ে ওই মানুষটার সঙ্গে দেখা করবি তুই। আর এখানে আরও একটা ঘাপলা আছে, এই ভাবটার জন্যই আমি ওয়েট করছিলাম। শুধু হুমায়ুনকে পেলে আমার চলবে না। হুমায়ুনের কোথায় কোথায় লোকজন রয়েছে সব কয়টাকে খুঁজে বের করতে হবে আমার। ভাই আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমাকে পরে ছেড়ে দেবেন। আপনি কথা দেন, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। তারপর আকাশ রুম থেকে বের হয়ে গেল। আর এভাবেই পার হয়ে গেল সারাটা দিন। পরদিন সকালবেলা আকাশ রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। সে ভার্সিটিতে ছাত্র হিসেবে রেডি হয়ে নেয় পুরনো জামাকাপড় পরে।
মোটামুটি ক্ষেত টাইপের হয়ে সে ভার্সিটিতে যাচ্ছে। ভার্সিটিতে আসার পরে তাকে কেমন যেন সবাই তাকাচ্ছে, সবাই বলা বলি করছে এসব খ্যাত মার্কা ছেলে আবার ভার্সিটিতে এসে কি করছে। আর এদিকে নীলাও সেই ভার্সিটির একজন স্টুডেন্ট। নীলা আকাশকে দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে, আর এদিকে আকাশ নীলার হাসি দেখে মোটামুটি জ্বলছে। আকাশ ক্লাসে এসে চুপচাপ বসে পড়ল, আর কিছুক্ষণ পরে প্রিন্সিপাল এসে বলল, আজকে অনিবার্য কারণবশত তোমাদের আজকে ক্লাস হবে না। আর এই ভার্সিটিতে নতুন একজন ছাত্র এসেছে, তোমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে আকাশ। তোমরা তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আকাশ, কালকে থেকে রেগুলার ক্লাস হবে, সবাই এখন বাসায় চলে যাও। এ কথা বলার পরে স্যার চলে গেল, আর স্যার চলে যাওয়ার পরে সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। সেই সময় নীলা আকাশের কাছে এলো। আকাশের কাছে আসার পরে সে কিছুটা হাঁপাচ্ছে। শান্ত গলায় আকাশকে বলতে লাগলো, আকাশ, তুমি জানো না এই ভার্সিটিতে সবাইকে বের করে দেওয়ার পর কি হবে? আমি নিজেও ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। সিকিউরিটি সবাইকে বের করে দিচ্ছে। সবাইকে সে বুঝতে না পারলেও আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওই প্রিন্সিপাল ভার্সিটিতে এখনই কোনো কিছু একটা করবে, না হলে কেউ না কেউ দেখা করতে আসবে প্রিন্সিপালের সঙ্গে। এরকম বোকার মতো কথা বলো না। তোমার মতো একজন ক্রাইম রিপোর্টার যদি এরকম বোকার মতো কথা বলে তাহলে কিন্তু মেজাজ 100 ডিগ্রি গরম হয়ে যায়। শোনো, এরকম কোনো কিছুই হবে না। ভার্সিটি আজকে এমনিতেই বন্ধ দিয়েছে। হ্যাঁ, আর যা হবার সেটা রাতেই হবে। আর একটু পরে কমিশনার এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করবে, সেজন্য এত সিকিউরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাইকে বের করা হয়েছে যেন কেউ বুঝতে না পারে দেশের মধ্যে এত অস্থিতিশীল পরিবেশ থাকা সত্ত্বেও ভার্সিটিতে ক্লাস চলছে। আর এই কারণে যেন প্রিন্সিপালকে সন্দেহ না করতে পারে। আর সবাইকে এটাই বুঝিয়ে বের করে দেওয়া হয়েছে কালকে এত বড় একটা বোম ব্লাস্ট হয়েছে, সেখানে শতাধিক মানুষ আহত এবং মারা গিয়েছে। এটার কারণেই ভার্সিটি থেকে আজকে এভাবে সবাইকে ক্লাস না করেই বের করে দিয়েছে। বিষয়টা বুঝতে হবে। আসলে আমি তো ওইভাবে ভেবে দেখিনি। তুমি ঠিকই বলছো আকাশ। আমার বাবাকে কবে নিয়ে আসবে বাংলাদেশে? আমি আমার বাবার কাছে যেতে চাই। বাবা ছাড়া তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার জীবনে মা তো মারা গেছে সেই ছোট্টবেলায়। তারপর বাবাকে দেখে মানুষ হয়েছি। বাবাই আমার মা, বাবাই আমার বাবা। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার বাবাকে নিয়ে আসবো। এখন চলো অন্যদিকে যাওয়া যাক। এখন এখানে থাকলে আমাদের পরিচয়ে যে কোনোভাবে জেনে ফেলতে পারে। আকাশ একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেল। পরবর্তীতে নীলাও তার পিছনে পিছনে ভার্সিটি থেকে বের হয়ে গেল। ভার্সিটি থেকে বের হয়ে যে যার মতো করে চলে গেল। আর আকাশ আসার সময় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছে। এগুলো কারোর চোখে তেমন একটা পড়বে না। রাস্তার গোডাউনে এসেছে, ক্যামেরাগুলো ভালোভাবে দেখতে শুরু করলো। এখানে কমিশনার ভালোভাবেই তার গাড়ি নিয়ে প্রবেশ করলো। প্রিন্সিপালের সঙ্গে কথা বলল। কথাগুলো আকাশ এমনিতেই শুনতে পাচ্ছিল, কারণ কমিশনারের বোতামের এখানে ভয়েস রেকর্ডার চালু করে দেওয়া হয়েছে। আর তার পাশে যারা রয়েছে সকলেই আকাশের লোক। ছদ্মবেশে পুলিশের পোশাক পরে কমিশনারের সঙ্গে গিয়েছে। তখন প্রিন্সিপাল বলতে লাগলো, আপনি এত ভালো মানুষ হয়ে আপনি যে এই পথে চলে এসেছেন সত্যি ভাবাই যাচ্ছে না। হুমায়ুন ভাই আমাকে বলছে সবকিছু আপনাকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা কাজের পথে আসি। আমার কাছে মোট 5 জন আইটেম আছে। এগুলো আমি রাত্রেবেলা আপনার কাছে পাঠাবো বা আপনি এসে নিয়ে যাবেন। আমি যদি আগে থেকে কোনো কিছু করতে না চাই তাহলে অনেক সমস্যা হবে। আমার পরিচয় সবাই জেনে ফেলবে। আর আজকে এই আতঙ্কের কারণে আমি ভার্সিটি থেকে সবাইকে বের করে দিয়েছি। ভার্সিটিতে যদি আমি ক্লাস চালু করে রাখতাম তাহলে অনেকেই আমাকে সন্দেহ করতো, কারণ সকল ভার্সিটি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র আমারটার মধ্যে ক্লাস চলবে, এটা সবার চোখে পড়েই যাবে। তার জন্যই বন্ধ করছি। 2-3 দিন এভাবে চললে সবকিছু স্বাভাবিক হলে তারপর আবার ভার্সিটি চালু করব। আর তখন ড্রাগসের ব্যবসাটা ভার্সিটিতে ছড়িয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি রাতের বেলায় লোকজনকে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি তো হোস্টেলে খুব ভালোই এনজয় করছেন। ঠিক আছে, এনজয় করতে থাকেন। 17 তারিখ ভাই দেশে ফিরবে। দেশে ফেরার পরে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে হবে। ভাইরা দেশ।
একথা বলার পরেই কমিশনার সেখান থেকে চলে আসলো। কমিশনার সোজা আকাশের গোডাউনে আসলো। আকাশের গোডাউনে আসার পরে আকাশের লোকজন আবারও কমিশনারকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখলো। এদিকে রাতের বেলা আকাশ শিয়াম এবং জুবাইরকে নিয়ে রেডি হয়ে নিল। রেডি হওয়ার সময় জুবাইর বলতে লাগলো, ভাই দেখেছেন হুমায়ুন কত বড় একজন খেলোয়াড়। সে কত কত জায়গায় তার লোকজনকে সেট করে রেখেছে। প্রতিটা ভার্সিটি কলেজে ছেলেমেয়েদেরকে খারাপ বানাচ্ছে। মেয়েগুলো কিডন্যাপ করে বাইরে থেকে নিয়ে এসে হস্টেলের মধ্যে রাখে। হস্টেলের মধ্যে যারা থাকে তাদের তো অবস্থা খারাপ হয়। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মানুষের কত প্রকার ক্ষতি করেছে এই হুমায়ুন, সেটা আমি আসলেই চোখ বন্ধ করলে ভাবতে থাকি। অনেক সময় ভাবি মানুষ এতটা খারাপ কি করে হতে পারে, এতটা নিচে নামতে পারে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য। এই ক্ষমতা মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। ভাই একটা কথা বলতাম, আপনি যদি রাগ না করেন। ভাই এসব তো আমরা করছি মানুষের উপকারের জন্য, কিন্তু আপনি আপনার নিজের জন্য কখন কি করবেন? নীলা ভাবিকে তো অনেকদিন ধরেই বলছেন বিয়ে করব বিয়ে করব। আগে বিয়েটা সেরে ফেলেন, দেখবেন আপনার জীবনটা অন্যরকম হয়ে গেছে। নীলা ভাবি আপনার পাশে থাকলে আরও আপনি সাপোর্ট পাবেন অনেক বেশি। তোর কি এসব কথা ছাড়া আর কোনো কথা নেই? এখন আমার বিয়ে করার সময় হয়েছে? হ্যাঁ, তুই কি পাগলের মতো কথা বলছিস? বিয়ে শাদী এখন করার সময় নেই, বুঝতে পেরেছিস? যখন সময় হবে তখন আমি নিজেই করব। নীলা তো তার নিজের মুখ থেকে বলে না, তোদেরকে দিয়ে বলাচ্ছে, তাই না? আসলেই ভাই আপনি একদম ঠিকই বলেছেন। নীলা ভাবি তো আপনাকে বলার কোনো সাহস পায় না, কিন্তু আমাদেরকে দিয়েই তো বলাবে। আর আমরা তো তার ছোট ভাইয়ের মতো, আমাদেরকে বলবে না তো কাকে বলবে? আপনার সামনে গেলে তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। আকাশ জুবাইরের মুখে এরকম কথা শুনে আর কোনো কিছু বলল না, হেসে দিল। আর আকাশ গাড়িতে করে সেই ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসার পরে যথারীতি ভার্সিটির ভিতর এসে গাড়িটা রেখে ভিতরে গেল। আকাশ ছদ্মবেশ ধারণ করে এসেছে। তার ভিতরে যাওয়ার পরে হোস্টেলের দিকে দেখতে পারল সেখানে আলো জ্বলছে। প্রিন্সিপালের লোকজন আকাশকে জিজ্ঞাসা করলো আর আকাশ উত্তর দিল, আমাকে কমিশনার পাঠিয়েছে মালামাল এবং আইটেমগুলো নিয়ে যাওয়ার জন্য, তাই গাড়ি নিয়ে এসেছি। প্রিন্সিপাল এখন কোথায় আছে? সোজা গিয়ে দোতলায় চলে যাও, আর দোতলায় গিয়ে 302 নাম্বার রুমে আছে। উনি তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি যাও। আকাশ সোজা হেঁটে যেতে লাগলো। শিয়াম গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। শিয়াম যখনই দেখতে পারলো প্রিন্সিপালের লোকজন সেখান থেকে সরে গেল, সেই সময় শিয়াম ওই হোস্টেলের ওখানে বোম ব্লাস্ট করার জন্য বোম রেখে দিল। এই হোস্টেল ভার্সিটি থেকে একটু দূরে, তাই এই হোস্টেলটাকে যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না, ভার্সিটির কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। এটা জেনেই আকাশ এই সিদ্ধান্ত নিয়েছে। শিয়াম তার কাজটা কমপ্লিট করে এসে আবারও এসে গাড়ির কাছে অপেক্ষা করতে থাকে। আর এদিকে আকাশ 302 নাম্বার রুমে এসে দেখতে পারল প্রিন্সিপাল 3জন মেয়েকে নিয়ে ফুর্তি করছে, ড্রিঙ্কস করছে, নোংরামি করছে। আর সেই সময় আকাশকে দেখে বলতে লাগলো, ও তুই তাহলে কমিশনারের হয়ে কাজ করিস? সেজন্যই তো বলছিল যে ভার্সিটিতে নতুন একজন ছেলে আসবে আমার পরিচিত। কিরে, তোর কোনো কিছু একটা লাগবে নাকি? এখানে অনেক আইটেম আছে, একটাকে নিয়ে রুমের ভিতরে গিয়ে এনজয় করে আয়, কোনো সমস্যা নেই। না, আমার এসব আবার কোনো প্রয়োজন নেই। তবে আপনি যে কি পরিমাণে বোকা সেটা এখন বুঝতে পারলাম, কারণ আপনি একজন প্রিন্সিপাল হয়ে এসব কাজ করছেন, অথচ কেউ বুঝতেই পারছে না আপনি যে তলে তলে এসব কাজ করে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি। আমি যেসব করছি সবের কোনো কিছু কেউই জানে না। মানুষজন জানলে তো আমার অবস্থা খারাপ করে দেবে। আমি প্রিন্সিপাল হয়ে যে সুযোগটা পেয়েছি, সকল ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করছি, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছি, এটার মধ্যে অনেক টাকা পয়সা আছে। আর যেখানে টাকা সেখানেই আমি। আর তার জন্যই তো আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, নাহলে তো আমাকে দিয়ে হুমায়ুনের কোনো প্রয়োজন নেই, তাই না? শিক্ষককে দিয়ে আবার সিন্ডিকেট গড়ে তুলেছি। আপনি ওই শিক্ষকগুলোর লিস্ট দিতে পারবেন? আমি তাদের সঙ্গে দেখা করে ওখান থেকেও ড্রাগসের সাপ্লাই নিতে পারবো। আর সমস্যা নেই, আমি তো আপনাদেরই লোক, বিশ্বাস করতে পারেন। লিস্টগুলো দিলে তো আপনার আর কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই? ঠিক আছে, আমি তোকে লিস্ট দিয়ে দিছি, এই নে পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের মধ্যে সকল তথ্য পেয়ে যাবি। আর শোন, আমাদের সঙ্গে বেইমানি করলে কি হতে পারে সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস। আমি ছাড়বো না, এমনকি হুমায়ুনও তোকে ছাড়বে না। তাই যা করবি বিশ্বাসের সাথে করবি। আরে না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
আমি আপনার বিশ্বাস কখনোই ভাঙব না, আপনাকে কথা দিলাম। আর আমি এগুলোকে নিয়ে যাচ্ছি, আপনি থাকেন, আপনি এনজয় করেন। আকাশ সকল মেয়েগুলোকে এখান থেকে বের করে ফেললো। মেয়েগুলোকে বের করার পরে ওদেরকে ভালো মতো করে গাড়িতে উঠতে বলল। আর মেয়েগুলো আকাশের কথার ভয়ের কারণে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পরে শিয়াম মেয়েগুলোকে শান্ত করার জন্য আকাশের পরিচয় দিয়ে দিল। মেয়েগুলো আকাশের পরিচয় শুনে কেমন যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। মেয়েগুলো ভয়ে কাঁপাকাঁপি করছিল, মনে করছিল তাদেরকে পাচার করে দেওয়া হবে। আর তাদের সঙ্গে কি ঘটবে মেয়েগুলো খুব ভালো করেই বুঝতে পারছিল। যখনই শিয়াম আকাশের পরিচয় দিল তখনই মেয়েগুলো অনেক খুশি হলো। ওরা এটা ভেবে খুশি হলো ওরা আবারও তাদের জায়গায় ফিরে যেতে পারবে, ওদের মা বাবার কাছে ফিরে যেতে পারবে। আর এদিকে আকাশের সামনে দাঁড়িয়ে তখন পিস্তল তাক করে বলতে লাগলো, আচ্ছা, তোর কি মনে হয় আমি কমিশনার হয়ে কাজ করি? আমাকে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ শালা, ওই যে বলে না যে চোর কোনো না কোনো কিছু করে চিহ্ন রেখেই যায়। কে তুই? তাহলে তুই আমার সঙ্গে বেইমানি করে ফেললি। আমার ওরা বোঝা উচিত ছিল আমি কি করে পারলাম এরকম ভুল করতে। দেখ, আমার সঙ্গে এরকম করিস না, তুই আমার সম্পর্কে জানিস না, আমাদের ঘিরে ফেলবে। আমাদের সব জায়গায় লোকজন ছড়ানো আছে, তুই কিছুই করতে পারবি না। তোদের প্রতিটা জেলায় যে গোডাউনগুলো আছে সকল গোডাউনের লোকজনকে আমি মেরে ফেলেছি অলরেডি। সবার অস্তিত্ব বলতে এখন আর কোনো কিছুই নেই, সবাই এখন পরপারে। আর গোডাউনগুলো জ্বালিয়ে দিয়েছি। এমনকি আর কয়েক মিনিট পর এটাকেও উড়িয়ে দেব আমি সেই আকাশ চৌধুরী। এই বলে আমি আমার নকল দাড়ি গোফ খুলে ফেললাম। তো কি অনেক কিছু ছিল যে তোদেরকে একসঙ্গে পুড়িয়ে মারব। আমার আজকে এই ইচ্ছাটা পূরণ হবে। মনে নেই যে বোম ব্লাস্টের সময় কত কত মানুষ মারা গিয়েছে নির্বাচনে? তখন তোরা খুব আনন্দ পেয়েছিলে, তাই না? এখন নিজেরা মরবি, দেখবি কেমন লাগবে বোম ব্লাস্ট করে মারা গেলে। আকাশ ভাই, তুই আমাকে ক্ষমা করে দেন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই হুমায়ুনের সঙ্গে কাজ করব না। আমি লোভে পড়ে হুমায়ুনের সঙ্গে কাজ করেছি, সব অপকর্ম করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোদের মতো লোকের জন্য শিক্ষকদের নাম খারাপ হয়। তুই তো নষ্ট হয়েছিস, আরও কয়েকজনকে নিয়ে নষ্ট হয়েছিস। তোর সঙ্গে যারা যারা আছে সবাইকে এক এক করে আমি মারব, কারণ তোদের মতো কুলাঙ্গার সন্তান এই বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা ছাত্রদেরকে সৎ পথে থাকার জন্য বলবি, আর সেখানে তোরাই কিনা ওদেরকে উল্টো পথে চালানোর চেষ্টা করছিস। তোদেরকে তো এর চেয়েও নিকৃষ্টভাবে মারা উচিত। আমার কাছে যদি এমন থাকতো তাহলে তোদেরকে কয়েকটা কুকুর এনে তোদের শরীরের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতাম। আকাশ, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমি আর কখন এসব কাজ করব না। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আবারও বলছি, আমি লোভে পড়ে সব কাজ করে ফেলেছি। আমি জানি আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি, আমাকে ক্ষমা করে দে। তোকে ক্ষমা করলে যে মানুষজন আমাকে ভুল বুঝবে। আর তোরা এত এত অন্যায় করেছিস যে তো ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। পুড়ে মরে গেলেই দেশটা কিছুটা হলেও রক্ষা পাবে তোদের হাত থেকে। আকাশ সেই রুমের দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে চলে আসলো গাড়ির কাছে। গাড়ির কাছে আসার পরে আকাশ যখন তার মোবাইলের মধ্যে কয়েকটা বাটন ট্যাপ করলো তখনই বোম ব্লাস্ট হলো। আর আকাশ এবং শিয়াম ওরা দুজনে গাড়িতে করে ওদেরকে নিয়ে চলে আসে গোডাউনে। গোডাউনে আসার পরে মেয়েগুলোকে তাদের পরিবারের কাছে ফেরত দিতে থাকে। আর ওদিকে জুবাইর জঙ্গল থেকে ওই মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফেরত দিয়েছে। আর এটা নিয়ে নিউজ হচ্ছে। আকাশ নিউজ দেখতে দেখতে কফি খাচ্ছিল, আর সেই সময় সাংবাদিক বলছে টিভিতে, একদিন আগেও যে মানুষগুলো আতঙ্কে বাসা থেকে বের হতে পারছিল না, কিন্তু আকাশের কর্মকাণ্ড দেখে মানুষগুলো এখন আবারও স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে দিয়েছে। বোম ব্লাস্টে যে মানুষগুলো আহত হয়েছে সমস্ত চিকিৎসার খরচ আকাশ নিজে বহন করছে। আর যারা মারা গেছে তাদের পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে এই আকাশ চৌধুরী। মানুষজন এখন আকাশ চৌধুরীর নামে বাহবা দিতে শুরু করেছে। গরিবের বন্ধু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলো আকাশ চৌধুরী। যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছিল আজ সেই মেয়েগুলোকে আকাশ চৌধুরী উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফেরত দিয়েছে সহি সালামতে। ওদের পরিবারগুলো যেন তাদের নিজেদের প্রাণ ফিরে পেয়েছে শুধুমাত্র এই আকাশের জন্য।
মানুষ যেন এখন আকাশকে নিয়ে অন্যভাবে চিন্তা করছে। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এদিকে কমিশনারকেও মেরে ফেলা হয়েছে অনেক নৃশংসভাবে, আর কমিশনারকে মেরে ফেলে নদীতে ফেলে রেখেছে আকাশের লোকজন। আর দেশের মধ্যে এখন মোটামুটি শান্তি বিরাজ করছে। 17 তারিখ সকল লোকজন নিয়ে হুমায়ুন দেশে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে সে এসব খবর শুনতে পারে। সে এসব খবর শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। আকাশ ভুলে গিয়েছিল 17 তারিখের কথা। আকাশ বিকেলবেলা ঘুমিয়েছিল তার বাসার মধ্যে, আর হঠাৎ করেই তার মোবাইলটা বেজে উঠল। আকাশ ভেবেছিল নীলা কল দিয়েছে, কারণ নীলাকে দুপুর বেলায় বলে দিয়েছিল বিকালবেলা যেন কল দিয়ে জাগিয়ে দেয়। আকাশ ঘুম চোখে কলটা রিসিভ করলো। দেখতে পারলো নীলার নাম্বার থেকে কল এসেছে, আর নীলা তখন ওপাশ থেকে কান্না করতে করতে আকাশকে বলতে লাগলো, আকাশ তুমি কোথায় আছো? ওরা আমাকে তুলে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও। ওরা আমাকে টর্চার করছে। সিয়ামকেও ধরে নিয়ে এসেছে। সিয়ামকে ওরা অমানবিক অত্যাচার করছে। কিরে, কেমন লাগছে এখন? অনেক তো ক্ষতি করেছিস সবার, এবার তো আমি তোর ক্ষতি করব। আমি জানি নীলা তোর কলিজা, আর এই কলিজার মধ্যেই আমি হাত দিয়েছি। এত প্রোটেক্টেড করেও রাখতে পারলি না তাকে। মেয়েটা একা একা বাসায় থাকতে তো অনেক সহজেই তাকে তুলে আনতে পেরেছি। হয়তো ভেবেছিস আমি আসবো না ভয়ে ব্যাংক পড়ে থাকবো। আসার সময় নীলার বাবাকেও নিয়ে এসেছি, তাই 3 জন এখন আমার হাতে বন্দি। যদি ভালো চাস তো চলে আয়। দেখ হুমায়ুন, তোর সঙ্গে আমার সব সমস্যা। তুই আমার কারণে ওদেরকে কোনো শাস্তি দিবি না। ওদের কোনো দোষ নেই। আর সিয়ামের গায়ে একটা ফুলের টোকাও দেবে না। তুই পারলে বেঁধে না রেখে হাত পা গুলো ছেড়ে দে। দেখতে পারবি সিয়াম তোদেরকে কিভাবে মারে। কিন্তু ওইটা তো করবি না। কেন শুধু শুধু নিজে নিজে এইসব কাজ করতে যাব? আগে তুই আয়, তোর সঙ্গে কথা বলি। আর তোর সঙ্গে আমার হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত ওদেরকে কি করে ছেড়ে দেই। যদি 20 মিনিটের মধ্যে না আসিস তাহলে তো ওদেরকে আর দেখতে পারবি না। ওদের তো লাশ করে তোর কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি এখনই আসছি, আর এসে তোর সঙ্গে আমি হিসাব করব চিরতরে। অনেক ক্ষতি করেছিস আমার মানুষের, অনেক ক্ষতি করেছিস তুই। আর তোকে ছাড় দেব না। অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তুই কবে আসবি বাংলাদেশে? একথা বলার পরেই আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে জুবাইরের কাছে কল দিল, আর জুবাইরকে কল দেওয়ার পরে সবাইকে একসাথে রেডি হতে বলল। আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে গোডাউনে চলে আসলো। গোডাউনে এসে সকলকে তার প্ল্যান বুঝিয়ে দিয়ে সে একা একটা বাইকে করে যেতে শুরু করলো তার ব্যাগ নিয়ে। কিছুক্ষণ পরে জঙ্গল বাড়িতে আসার পরে বাইক থেকে নেমে হাঁটতে শুরু করলো। আর কয়েকজন এসে আকাশের সামনে দাঁড়ালো। আকাশকে ধরে ভিতরে নিয়ে গেল। আর আকাশ এদিকে আগেই মাইক্রোফোনে বলে রেখেছে চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য, আর আকাশ যখন বলবে তখনই অ্যাটাক করার জন্য। আকাশ ভিতরে যাওয়ার পরে দেখতে পারল নীলা এবং কমিশনার সাহেব এবং শিয়ামকে বেঁধে রেখেছে। শিয়াম এবং কমিশনারের উপর অনেক বেশি টর্চার করা হয়েছে, আর নীলাকে থাপ্পড় দিতে দিতে নীলার গাল লাল করে ফেলেছে। আকাশকে দেখে বলতে লাগলো, বলেছিলাম না তোদেরকে আকাশ আসবে? আকাশ এসে গেছে। এখন দেখতে পারবি তোরা কত মিনিট বেঁচে থাকিস। বলেছিলাম যে এভাবে আকাশকে টেনে নিয়ে আসলে তোদের কি অবস্থা হবে সেটা তোরা এখন থেকে চিন্তা করতে থাক। আকাশ ইজ দ্য সুপারম্যান। দেশের মাঝে এরকম একটা ছেলে আছে, এটা আমাদের গর্ব করা উচিত। আকাশ, তোমার ব্যাপারে আমি কথা বলবো উপর মহলে। তুমি এদেরকে এমনভাবে মারবে যেন ইতিহাসের মধ্যে লেখা থাকে। তুমি আজকে ওদেরকে খুন করবে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। কোনো সমস্যা নেই, ওদের মতো কুলাঙ্গার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার 7টা দেশে মামলা রয়েছে, আর 7টা দেশের পুলিশ প্রশাসন আমার কোনো কিছুই করতে পারেনি আমার ক্ষমতার কারণে। কিন্তু এই আকাশ আমার সব কিছু শেষ করে ফেলেছিল। আবার যত লোক আছে সবাইকে মেরে ফেলেছে, আবার সকল কিছু ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তোকে আজকে এমনভাবে মারবো আকাশ, আর তোর ভালোবাসার মানুষকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো।
ওর বাবার সামনে। কুকুরের বাচ্চা, তোর এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তোদের সবাইকে আমি এখানেই পুড়িয়ে মারব। সবাইকে যেভাবে মেরেছি তোকেও ঠিক এভাবেই মারব। অনেকদিন ধরেই আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কখন তুই দেশে ফিরবি। চাইলে তোকে ব্যাংককেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোর লাশটা যেন এই বাংলাদেশেই থাকে। বিদেশের মাটিতে মেরে তো আর কোনো লাভ হবে না, তোকে দেশের মাটিতেই মারব, মানুষজন দেখতে পারবে। আকাশ তখনই বলল সবাইকে চারিদিক থেকে ফায়ার করার জন্য। আকাশের কথায় সকলেই ফায়ার করতে শুরু করলো, আর আকাশ তাড়াতাড়ি করে শিয়ামের হাতের বাঁধন খুলে দেয়, আর শিয়াম গিয়ে কমিশনারের হাতের বাঁধন খুলে দেয়। আকাশ নীলার বাঁধন খুলে দেওয়ার পরে নীলা এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আকাশ ওদেরকে গুলি করতে করতে শুরু করলো। নীলাকে একটা মেশিন গান দিল, আর নীলা ওদেরকে গুলি করতে থাকে। নীলা একজন দক্ষ ফাইটার, তাই কোনো কিছু শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নীলা ওদেরকে গুলি করতে করতে পেছনের দিক থেকে সামনের দিকে যেতে শুরু করলো। আর এভাবে 10 মিনিট চলার পরে হুমায়ুনের যত লোকজন ছিল সকলেই মারা গেল, আর হুমায়ুন পালিয়ে যাচ্ছে। আকাশ হুমায়ুনকে দৌড়ে ধরে ফেললো। ধরে ফেলার পরে ইচ্ছে মতো মারতে লাগলো, আর মারতে মারতে আর বুকের উপর পা দিয়ে আকাশ বলতে লাগলো, ভেবেছিলি এখান থেকে পালিয়ে যাবে, তাই না? এখান থেকে সোজা এয়ারপোর্ট, সেখান থেকে সোজা আবার ব্যাংকক। এত সহজে তুই বাংলাদেশ থেকে চলে যাবে? হ্যাঁ, এখান থেকে যদি তোকে ছেড়ে দেই, সকল মানুষ এসে তোকে এমনিতেই থাপ্পড় দিতে দিতেই মেরে ফেলবে। আর মারতে হবে না আমার। হ্যাঁ, 3 জন মন্ত্রীকে হত্যা করেছিস, ওরা সৎ ছিল, তোর কাজে বাধা দিয়েছিল, তাই তুই হত্যা করে ফেলেছিস। রাষ্ট্রপতিকে মারার চেষ্টা করেছিস, মানুষের ক্ষতি করেছিস, মেয়ে পাচার করেছিস, ড্রাগসের ব্যবসা করেছিস, আরো কত কিছু করেছিস, সেটা আর নাই বা বললাম। আর এত কিছুর পরেও বলছিস তুই পালিয়ে যাবি? হ্যাঁ, প্লিজ আকাশ, তুই আমাকে ছেড়ে দে। আমি জানি তুই যদি আমাকে ক্ষমা না করে দিস তাহলে মানুষ আমাকে মেনে নেবে। তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক টাকা পয়সা দিব। আমি এই দেশের জন্য অনেক কিছুই করব, টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করব, অনেক ডলার পাবি তুই। খুব ভালো করেই জানিস দেশে বিদেশে আমার কোম্পানি রয়েছে, আর এগুলো থেকে আমার যথেষ্ট পরিমাণে ইনকাম হয়। আমি খুব ভালোভাবেই চলতে পারি, এমনকি আমার 2 পুরুষ পর্যন্ত বসে বসে খেয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। ছিলাম একজন রাস্তার ছেলে, আর এখন হয়েছি আন্ডারওয়ার্ল্ডের কিং। আর তোকে আমি ক্ষমা করে দিব, এটা তুই কি করে ভাবলি? হ্যাঁ, এই কথা বলে আকাশ হুমায়ুনকে গুলি করে দিল, আর গুলি করে দেওয়ার পরে কাটা মুরগির মতো ছটফট করতে করতে হুমায়ুন সেখানেই মারা গেল। হুমায়ুন মারা যাওয়ার পরে নীলা এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর এরপরে আকাশ সবাইকে নিয়ে চলে আসলো, সেই গোডাউনটাকে পুড়িয়ে দিল। তারপর ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে গেল। সকলেই আকাশের বিয়েতে অনেক আনন্দ করলো। আকাশ তখন দাঁড়িয়ে আছে তার বাসর ঘরের সামনে। আকাশ তার ছোট ভাইদের খোঁচা খেতে খেতে ভিতরে প্রবেশ করে দরজা লক করে দিল, আর দরজার ওপাশ থেকে শিয়াম আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, এবার তো আপনার একটা হিল্লে হয়ে গেল। ভাই, বাসুরাতে বিড়াল মারা ছাড়া কিন্তু আপনি সকালবেলা বের হতে পারবেন না। আগে বিড়াল